আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জে জনসভায় কর্মসংস্থান ও ব্যবসার নিরাপদ পরিবেশ নিশ্চিতে তারেক রহমানের প্রতিশ্রুতি, দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি। নির্বাচনী সফরে কুষ্টিয়ার পথে জামাত ইসলামের আমির, দক্ষিণ পশ্চিমাঞ্চলের 4 জেলায় 4 জনসভা সহ নানা কর্মসূচি। জুলাই গণ অভ্যুত্থানে চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় ট্রাইব্যুনালে রায় আজ, 4 আসামি কারাগারে আর পলাতক 4 জন। এবং চলে গেলেন বিবিসির কিংবদন্তি সম্প্রচার সাংবাদিক স্যার মার্ক টালি। বিবিসিতে 71-এর সেই কণ্ঠ ইতিহাসে চিরদিন বেঁচে থাকবে মন্তব্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত এবং শুরুতেই রয়েছে জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীর আধুনিক, মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনে একমাত্র বিএনপির কাছেই রয়েছে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের সক্ষমতা। চট্টগ্রাম পোলো গ্রাউন্ড ময়দানে নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, 5ই আগস্টের পর মানুষ পরিবর্তন চায়। প্রতিদ্বন্দ্বী দলের সমালোচনা করে দেশের উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। চট্টগ্রামের পর ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জের কাঁচপুরে সমাবেশে তারেক রহমান বলেন যে যতই বদনাম করুক, দেশবাসীর উন্নয়নে কাজ করে যাবে বিএনপি। জয়দেবের ভিডিওচিত্রে আক্তার হোসেনের রিপোর্ট। নির্বাচনী প্রচারণায় তারেক রহমানের চট্টগ্রাম সফরের দ্বিতীয় দিনে বিএনপি নেতাকর্মীদের পদচারণায় জনসমুদ্র ঐতিহাসিক পোলো গ্রাউন্ড ময়দান ও এর আশপাশের এলাকা। প্রচণ্ড জনস্রোতে সভামঞ্চে পৌঁছতে বেগ পেতে হয় তারেক রহমানকে। সরকার গঠন করলে স্থানীয় সমস্যাকে গুরুত্ব দিয়ে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা ও নিরাপদ পরিবেশ নিশ্চিতের কথা বলেন তারেক রহমান। আমরা যদি সমালোচনা করার স্বার্থেই যদি সমালোচনা করে দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে? উপকার হবে না। আমরা যদি শুধু সমালোচনা করার অর্থে শুধু সমালোচনাই করি, দেশের মানুষের পেট ভরবে? পেট ভরবে না। প্রিয় ভাই বোনেরা, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা যতবার সরকারে ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে। তারেক রহমান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করার মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয়যাত্রা শুরু হবে। দেশের মানুষ পরিবর্তন চেয়েছে। সেই পরিবর্তন, যে পরিবর্তন এই দেশের খেটে খাওয়া মানুষকে নিরাপত্তা দিবে, নিরাপদে ব্যবসা বাণিজ্য, নিরাপদে চাকরি, নিরাপদে রাস্তায় হাঁটার অধিকার দিবে। আজ এই দেশের জনগণ, এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব, যাতে দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যাতে করে নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতেছেন নেতাকর্মীরা। এই জনজোয়ারকে কাজে লাগিয়ে সহজেই আগামী নির্বাচনী বৈতরণী পার হবেন বলে আশা তাদের। টেকসই উন্নয়নের নানা পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট চাইছেন তারেক রহমান। এরপর সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, কুমিল্লার 14 গ্রাম ও সোয়াগাজীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। আপনাদের এই এলাকায় নারায়ণগঞ্জের কাঁচপুরে সর্বশেষ জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। বলেন, বিএনপির প্রার্থীরা বিজয়ী হলে মাদক সন্ত্রাস নির্মূল ও এলাকার উন্নয়নে কাজ করবেন তারা। আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেক খারাপ ছিল, সাধারণ মানুষ নিরাপদ থাকতে পারত না।
এইটি একটি সমস্যা ছিল। আরেকটি, বহু মানুষ, সাধারণ মানুষ সহ আমাদের দলের সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন করেছে, কেউ নিরাপদ ছিল না। নারায়ণগঞ্জ শহরের 20টা স্পট আছে যেখানে এই মাদক ব্যবসা হয়। আমরা সেগুলাকে নিয়ন্ত্রণ করতে চাই, এই দুর্নীতিকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই, দুর্নীতির লাগাম টেনে ধরতে চাই। সেখানে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। পরিকল্পনা যদি আপনারা ধানের শীষ এবং খেজুর। আক্তার হোসেন, চ্যানেল আই, নারায়ণগঞ্জ। নির্বাচনী জনসভায় আগামীকাল আজ কুষ্টিয়ায় যাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 10টার পর শুরু হবে সমাবেশ। কুষ্টিয়া ছাড়াও আজ মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে যাবেন জামাত ইসলামের আমির। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আছেন তাফিমুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। তাফিমুল, কুষ্টিয়ায় জামাত ইসলামের জনসভা নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। এখন রয়েছে যে শহরের আবরার ফাহাদ শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে। এখানে কিন্তু সকাল 9টায় যে সমাবেশ শুরু হওয়ার কথা জামাতের আমির আগমন উপলক্ষে নির্বাচনী যে জনসভা, সেটি কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে। জামাতের আমির 10টায় বক্তব্য রাখবেন বলে তিনি এখানে কথা রয়েছেন। এরপরে কিন্তু মেহেরপুরে জেলায় আরেকটি জনসভা রয়েছে, তারপরে চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহে জনসভার মাধ্যমে আজকের দিনের জনসভা কিন্তু তার শেষ হচ্ছে। এটিকে বলা যায় যে ঢাকার বাইরে জামাতের আমিরের দ্বিতীয় জনসভা। কেমন হচ্ছে, এর আগে রংপুর এবং রাজশাহী বিভাগের বেশ কিছু জেলায় কিন্তু তিনি জনসভায় অংশগ্রহণ করেছেন। আজকে কুষ্টিয়া শহরের এই জনসভার মাধ্যমে দ্বিতীয় ধাপের তার ঢাকার বাইরে জনসভা শেষ হচ্ছে। আমাদের আমির বেশ কিছু যে জনসভা কিন্তু অংশগ্রহণ করেছেন, সেই জনসভা কিন্তু বেশ কিছু প্রতিশ্রুতি তিনি উত্তরবঙ্গে দিয়েছেন। একই সাথে আমরা এই কুষ্টিয়া শহরে যে যারা জামাতের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা কুষ্টিয়া শহরের জন্য এবং কুষ্টিয়া জেলার জন্য যা কিছু করার প্রয়োজন, যা উন্নয়ন থেকে শুরু করে কৃষক অন্যান্য সবকিছু তারা। একই সাথে কুষ্টিয়াকে সিটি কর্পোরেশন করার একটা পরিকল্পনা জামাতে রয়েছে বলেও তারা সেটি বলছেন, তাদের প্রতিশ্রুতি। একই সাথে কৃষকের জন্য জামাত কিন্তু তাদের যে পলিসিগুলো জনগণের সামনে উত্থাপন করছে, সেখানে তারা বলেছেন যে তারা 64 জেলায় 64টি বিশেষায়িত হাসপাতাল তৈরি করে দেবেন এবং কৃষকদের জন্য ঋণমুক্ত সুবিধা, যেন কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য ঠিক মতো করে বাজারজাত করতে পারেন, সেজন্য যোগাযোগ ব্যবস্থাও উন্নয়ন করা হবে বলে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। বলছেন জামাতের নেতৃত্ব বলছেন যে যেসব প্রতিশ্রুতি তারা জনগণকে দিচ্ছেন, সেসব প্রতিশ্রুতি তারা অবশ্যই বাস্তবায়ন করতে পারবেন বলেই জনগণকে দিচ্ছেন। একই সাথে তারা বলছেন যে জনগণের মাঝে তারা যে পরিমাণ সাড়া পাচ্ছেন, সেক্ষেত্রে আশাবাদীতে আগামী সরকার গঠন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করছেন জামাতের নেতৃবৃন্দ। আজকের এই কুষ্টিয়ার যে আবরার ফাহাদ স্টেডিয়াম রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখছি যেহেতু সকাল 9টায় শুরু হওয়ার কথা, ওটা শুরু হয়ে গেছে। স্টেডিয়ামের যে ফুল স্টেডিয়াম ভরেছে, একসাথে নারীদের যে জামাত সাধারণ মানুষ ও নারী কর্মীরা, সেটা কিন্তু চোখে পড়ার মতোই আমরা দেখছি। এই ছিল শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে। তাফিমুল, ধন্যবাদ আপনাকে। সংসদ নির্বাচন ঘিরে রাজধানী সহ সারা দেশে চলছে বিভিন্ন দলের প্রচারণা। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের রয়েছে পাল্টা অভিযোগ, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের খবরও রয়েছে কোথাও কোথাও। যাযাবর মিন্টু রিপোর্ট। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রাজধানীর বিভিন্ন আসনের প্রার্থীরা। অলিগলি চষে বেড়াচ্ছেন তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি আর আশ্বাস। জামায়াতে ইসলামী দেশে কোনোদিন ইসলামী আইন বাস্তবায়ন করবেও না, করতেও চায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান মুফতি সৈয়দ রেজাউল করিম। রোববার ময়মনসিংহের ত্রিশালে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। ইসলাম ঐক্য বলে নাই, বলছে নির্বাচনী একটা ঐক্য। এরা কিন্তু ইসলাম বাস্তবায়ন করবেও না, চায়ও না। বাস্তবতা হলো এইটা। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা কি বলছি, ইসলামকে ক্ষমতায় নিতে হবে। ময়মনসিংহের ভালুকায় বিএনপির প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের 20 জন আহত হয়। গুরুতর আহত 3 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে বিএনপির প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। জনগণ ধানের শীষের প্রতি একটি জনগণের একটা আগ্রহ রয়েছে। আর এবং আপনারা জানেন যে যতবারই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে,
ধানের শীষের ব্যাপক বিজয় হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘরে হাঁসমার্কার প্রতীকে ভোট চেয়ে সমাবেশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আমার কর্মীর একটা ফসলে কেউ হাত দিতে পারবে না। বরগুনা পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাঠাখালী এলাকায় বরগুনা 2 আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ডাক্তার সুলতান আহমদের নির্বাচনী জনসভায় বক্তৃতা করেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শামীম আহসান। যাযাবর মিন্টু, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। জুলাই গণ অভ্যুত্থানে চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল রায়ের দিন ঠিক করেন। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার পর এটি হবে দ্বিতীয় মামলার রায় ঘোষণা। মামলার গ্রেপ্তার 4 আসামি শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। পলাতক আসামিরা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। 2024 সালের 5 আগস্ট চানখারপুল এলাকার শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলিতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের ফৌজদারি দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে। রোববার প্রকাশিত গ্যাজেটে এই অধ্যাদেশের কথা জানানো হয়। এতে বলা হয়, 2024 সালের জুলাই ও আগস্টে ছাত্র জনতার সর্বাত্মক আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শাসনের পতন ঘটে, যা জুলাই গণ অভ্যুত্থান হিসেবে স্বীকৃত। ওই সময় নির্বিচার হত্যা ও সশস্ত্র হামলার প্রতিরোধ এবং জনশৃঙ্খলা রক্ষায় আত্মরক্ষা সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অনিবার্য হয়ে ওঠে। অধ্যাদেশে সংবিধানের 46 অনুচ্ছেদ অনুযায়ী অংশগ্রহণকারীদের সুরক্ষার বিষয়টি উল্লেখ করা হয়েছে। সংবিধানের 93 ধারার 1 অনুচ্ছেদের ক্ষমতা বলের রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেছেন বলে উল্লেখ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে খেলতে আসায় বেশ কয়েকজন কিশোর ও তরুণকে কানে ধরিয়ে উঠবস করিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য সর্বমিত্র চাকমা। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনার ঝড় উঠেছে। ভিডিওতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের দক্ষিণ পূর্ব কোণায় প্রায় 30 জন কান ধরে উঠবস করছিলেন। তাদের সামনে লাঠি হাতে দাঁড়িয়েছিলেন ডাকসুরের নেতা। এই ঘটনায় ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সর্বমিত্র চাকমা। এতে গত বছরের 14 অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুশীলন করতে যাওয়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর সাইকেল হারানোর ঘটনা তুলে ধরেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ও বিবিসির কিংবদন্তি সম্প্রচার সাংবাদিক স্যার মার্ক টালি মারা গেছেন। তার বয়স হয়েছিল 90 বছর। তিনি নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে বিশ্ব সাংবাদিকতার এক সোনালী অধ্যায়ের অবসান ঘটল। বিবিসিতে 71-এর সেই কণ্ঠ বাংলাদেশের ইতিহাসে চিরদিন বেঁচে থাকবে। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। বাংলাদেশের অন্যতম বন্ধু প্রখ্যাত সাংবাদিক স্যার মার্ক টালি। 1971 সালে বিবিসি বলতে তৎকালীন গোটা বাংলাদেশ চিনত একটি নাম, মার্ক টালি। মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে বিবিসি রেডিওতে যার কণ্ঠ শোনার জন্য অপেক্ষায় থাকতেন এদেশের মানুষ। এই ভূখণ্ডে পাকিস্তানি বাহিনীর হত্যাযোগ্য বাঙালি দুর্দশার প্রকৃত চিত্র তিনি পৌঁছে দিতেন বিশ্ববাসীর কাছে। মুক্তিযুদ্ধের সময় মার্ক টালি বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা ছিলেন। বিবিসি রেডিওতে তার পরিবেশিত খবর ছিল মুক্তিযুদ্ধের সংবাদ জানার প্রধান উৎস। তার কণ্ঠের উত্তেজনা ছড়িয়ে পড়ত প্রতিটি বাঙালির বুকের ভেতর। মার্ক টালির জন্ম 1935 সালের 25 অক্টোবর কলকাতায়। ইংরেজ পরিবারে জন্ম হলেও তার নারীর বাঁধন ছিল বাংলায়। অসংখ্য ইতিহাসের সাক্ষী মার্ক টালি ছিলেন একটি প্রতিষ্ঠান। মুক্তিযুদ্ধে সহযোগিতার মাধ্যমে স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখায় 2012 সালে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা পান মার্ক টালি। আজ তিনি নেই, কিন্তু 71-এর বিবিসি সেই কণ্ঠ বাংলাদেশের ইতিহাসে চিরদিন বেঁচে থাকবে। সুব্রত গাইন, চ্যানেল আই। জুলাই গণ অভ্যুত্থানে চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1।
ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল রায়ের দিন ঠিক করেন। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার পর এটি হবে দ্বিতীয় মামলার রায় ঘোষণা। মামলার গ্রেপ্তার 4 আসামি শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। পলাতক আসামিরা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। 2024 সালের 5 আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলিতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। প্রয়াত শিল্পোদ্যোক্তা মোস্তফা গোলাম কুদ্দুসের প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রেখে মানুষের কল্যাণে নিবেদিত থাকতে চান পরিবারের সদস্যরা। বিজিএমইএর এই সাবেক সভাপতির প্রথম মৃত্যুবার্ষিকীতে নিজ গ্রামে দোয়া এবং মিলাদের আয়োজনে তার বিদেহী আত্মার চিরশান্তি কামনায় দোয়া চেয়েছেন তারা। তৈরি পোশাক শিল্প, ইন্স্যুরেন্স এবং শিক্ষা বিস্তারে বিনিয়োগের লভ্যাংশে দেশের মানুষের প্রাপ্য হক বুঝিয়ে দিতে কাজ করবে মোস্তফা গোলাম কুদ্দুস ফাউন্ডেশন। রিজভী নিউজের রিপোর্ট। কুমিল্লার 14 গ্রামের মিয়াবাজারে মোস্তফা গোলাম কুদ্দুসের বাসভবনে হাজারো মানুষ। আশপাশের কয়েক গ্রাম থেকে স্বজন, সুহৃদ, প্রতিবেশীরা জড়ো হয়েছেন সেখানে। এত ভিড়ের মাঝে কেবল সেই কর্মবীরই নেই। আমি যতদিন শ্বাস আছে, আমার জীবন আছে, আমার বাবা মা আত্মীয় স্বজনকে যেইভাবে আমি স্মরণ করি, এই মানুষটাকে সেইভাবে স্মরণ করি। আত্মীয় স্বজনদের প্রতি অথবা গ্রামের প্রতি বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলোতে ওনার অবদান অনস্বীকার্য। ওনার যে কাজ করার মানসিকতা, একনিষ্ঠ একজন কর্মী ছিলেন উনি। দিন রাত 24 ঘন্টা কাজ করতে পারতেন। স্পেশালি মিয়াবাজার, কুমিল্লাতে অনেক কাজ করেছেন। এখানে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ অনেক কিছু উনি করেছেন। সবাই আব্বুর জন্য দোয়া করবেন, আব্বুকে যাতে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন। চিরবিদায়ের আগে প্রতিষ্ঠা করে গেছেন এক সময়ে দেশের সবচেয়ে বড় সোয়েটার উৎপাদনকারী প্রতিষ্ঠান ড্রাগন সোয়েটার, রূপালী ইন্স্যুরেন্স এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। শেয়ার বাজারে তালিকাভুক্ত 3টি প্রতিষ্ঠানে কাজ করছেন 30,000-এর বেশি মানুষ। আমরা ওনার মতো হওয়ার যে স্বপ্নটা, ওটা রাখতে গিয়েও যদি একটু ভালো মানুষ হতে পারে, এটা অনেক বড় ব্যাপার হবে। এখানে যে উন্নতিটা হয়েছে কিছুটা হলেও এখানে আব্বুর অবদান। এখানে যে ঈদগাহ, এখানে যে কলেজ, আব্বুর হাসি আর আমার দাদির হাসি, এই যে মিলনের যে আনন্দ, এইটা আমার চোখে এখনো ভাসে। আব্বু বলতেন যে ও মা, জি আব্বু বলে আমি উত্তর দিতাম। আমার সেই জায়গাটা নাই এখন। প্রজন্ম থেকে প্রজন্ম লালন করবে মোস্তফা গোলাম কুদ্দুসের ঐতিহ্য। অ্যান্ড হি হ্যাজ টট মি অনেক অনেক ভ্যালু, যে আমি সারা জীবন ইউজ করব এবং আমি আমার কিডস আর তাদের কিডসকে ইনশাল্লাহ প্যাস অন করতে পারবো। হি ইজ ভেরি কাইন্ড অ্যান্ড ভেরি রেসপেক্টেড। নানা অনেক ভালো একটা মানুষ ছিল অ্যান্ড হি ডিড এভরিথিং ফর আস। উই আর হিয়ার নাও বিকজ অফ নানা। ওয়ান ওয়ে উই ক্যান স্টিল কিপ হিম অ্যালাইভ ইজ বাই কিপিং ইট ইন আওয়ার মেমোরিজ। দাদা অনেক একটা গ্রেটফুল মানুষ ছিল, অনেক একটা বড় একটা হার্ট ছিল। আমরা সবাই আমার দাদাকে উই ক্যান কিপ হিম ইন আওয়ার থটস, ইন আওয়ার প্রেয়ার্স। 2025 সালের 25শে জানুয়ারি মারা যান শিল্পোদ্যোক্তা মোস্তফা গোলাম কুদ্দুস। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সময় হলো বিরতি নেওয়ার। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। ভারী তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে কানাডার টরন্টোর জনজীবন। ঘরবন্দি হয়ে পড়েছেন মানুষ। 5 শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে। ট্রেন ও বাস সার্ভিসেও অচলাবস্থা তৈরি হয়েছে। টরন্টো থেকে আরও জানাচ্ছেন সঞ্জয় চাকি। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে টরন্টো, বিশেষ করে গ্রেটার টরন্টো এবং কানাডার অন্টারিও প্রদেশের একটি বড় এলাকা। আজ সকাল থেকে এইভাবে তুষারপাত শুরু হয়েছে এবং যতই দিন গড়াচ্ছে, বেলা গড়াচ্ছে, ততই তুষারপাতের হার এবং পরিমাণ বাড়ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে তুষারের স্তূপ। শুধু এই এলাকা নয়, এটি একটি আবাসিক এলাকা। বিশেষ করে টরন্টোর রাস্তা, আবাসিক এলাকা সব কিছুই এই তুষারের কবলে পড়েছে। 30 থেকে 40 সেন্টিমিটার পর্যন্ত তুষারের স্তূপ জমা হয়েছে এভাবে। আর এই তুষারের কারণে টরন্টোতে 5 শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে, যেসব ফ্লাইটগুলো অন্য জায়গায় চলে যাওয়ার কথা ছিল অথবা আসার কথা ছিল। এর বাইরেও প্রায় শতাধিক ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে এবং নগরবাসীকে পুরোপুরি নিষেধ করা হয়েছে, তারা যেন কোনোভাবেই
ঘর থেকে বের না হন জরুরি প্রয়োজন ছাড়া। তারপরেও যারা জরুরি প্রয়োজনে বের হচ্ছেন তাদেরকেও চরম সতর্কতার সাথে চলাচল করতে বলেছে পুলিশ। এবং টরন্টোর আশপাশে যে হাইওয়েগুলো, সেই হাইওয়েগুলোতে অসংখ্য দুর্ঘটনা ঘটছে প্রতিদিন। এই অবস্থা আজ সারা রাতই প্রায় চলতে থাকবে এবং কালকেও টরন্টোর পরিস্থিতি কতটা স্বাভাবিক হবে তা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। সঞ্জয় চাকি, চ্যানেল আই, টরন্টো, কানাডা। মিত্র দেশগুলোর কাছে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে পৌঁছানোর পর সাংবাদিকদের এই কথা বলেন তিনি। রাশিয়ার হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর জোর দেন তিনি। যুদ্ধবন্ধে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে 2 দিন ব্যাপী ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে। বৈঠকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এবার রয়েছে নিটল ডাটা কৃষি সংবাদ। পাবনায় পেঁয়াজ সংরক্ষণ সমস্যা মোকাবেলায় আশার আলো দেখাচ্ছে স্বল্প ব্যয়ের আধুনিক এয়ার ফ্লো প্রযুক্তি। বেশ কয়েক বছর ধরে এই পদ্ধতি ব্যবহার করে সুফল পাচ্ছেন পেঁয়াজ চাষিরা। এবার প্রকৃতি সংবাদ। শীত এবং পিঠা বাঙালি সংস্কৃতিতে একই সূত্রে গাঁথা। তাই তো শীত এলেই বগুড়া শহরের বিভিন্ন রাস্তার মোড়ে মিলে শীতকালীন হরেক রকম পিঠা। ভাপা, চিতই সহ আবহমান বাংলার পিঠার স্বাদ নিতে দোকানগুলোতে ভিড় করছেন ভোজন রসিকরা। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জে জনসভায় কর্মসংস্থান ও ব্যবসার নিরাপদ পরিবেশ নিশ্চিতে তারেক রহমানের প্রতিশ্রুতি। দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি। নির্বাচনী সফরে কুষ্টিয়ার পথে জামাত ইসলামের আমির। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 4 জেলায় 4 জনসভা সহ নানা কর্মসূচি। জুলাই গণ অভ্যুত্থানে চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় ট্রাইব্যুনালে রায় আজ। 4 আসামি কারাগারে, আর পলাতক 4 জন। এবং চলে গেলেন বিবিসির কিংবদন্তি সম্প্রচার সাংবাদিক স্যার মার্ক টালি। বিবিসিতে 71-এর সেই কণ্ঠ ইতিহাসে চিরদিন বেঁচে থাকবে মন্তব্য। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।